চীন পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় কোনো জোটে যুক্ত হচ্ছে না বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেজিংয়ের উদ্যোগে আলোচনা হলেও সেটি কোনো দেশকে চাপে রাখার উদ্দেশ্যে নয়। ঢাকা দিল্লি সম্পর্ক এখন শীতল নয় জানিয়ে উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক পুনর্বিন্যাসে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট করতে যাচ্ছে চীন, এমন আলোচনা শুরু হয় কুনমিংয়ে 19 জুন পররাষ্ট্র সচিব পর্যায়ের সাইডলাইন বৈঠকের পর। বেজিং ইসলামাবাদের সরকারি বিবৃতিতে বলা হচ্ছে, ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত 3 দেশ। তবে ঢাকার দাবি এ বিষয়ে শুধু আলোচনাই হয়েছে, কোনো কাঠামো তৈরি হয়নি। এমন বিতর্কের মুখে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা। জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। চীনের সঙ্গে এই আলোচনা কোনো দেশকে চাপে রাখতে নয় বলেও জানান উপদেষ্টা। তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরও কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায়, আমি তো কোনো সমস্যা দেখি না, সেটা আমি করতে রাজি আছি। ধরুন থিওরিটিক্যালি ভারত যদি করতে চায় যে ঠিক আছে, নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক, ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি। এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে তাও তুলে ধরেন তিনি। প্রথমত ভারতের সাথে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে, আমরা এটাকে এভাবেই দেখি। রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগস্টে দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। আর যুদ্ধবিরতির কারণে ইরান থেকে আপাতত ফিরতে উৎসাহী নন কোনো বাংলাদেশি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে অনিয়ম এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচন বিতর্কিত বলে স্বীকার করেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের উপর। আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন করে ডামি ভোটের কারিগর উপাধি পান কাজী হাবিবুল আউয়াল। সাবেক এই সিইসিকে বুধবার রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে হাজির করা হয় পুরান ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। প্রায় 10 মিনিট আদালতে জেরার সম্মুখীন হন কাজী হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে সমস্ত দোষ চাপালেন হাসিনা সরকারের উপরে। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল। হাবিবুল আউয়ালকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তবে তার বিরুদ্ধে সাংবিধানিক পদ লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান। অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। দুপক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক সিইসির 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। গেল রোববার বিএনপি নেতার দায়ের করা মামলায় আরেক সাবেক সিইসি KM নুরুল হুদাকেও রিমান্ডে নেওয়া হয়েছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। 30 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এটি পর্যালোচনা করে পরশু আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত করে শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন বৈষম্যবিরোধী আন্দোলনের কোটি মানুষের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আবু সাঈদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। প্রতিবেদনে এই হত্যাকাণ্ডে জড়িতদের সামগ্রিক বিষয় উঠে এসেছে বলে জানায় প্রসিকিউশন। ফরমাল চার্জে আমরা বিস্তারিত তো বলবই, তবে আপনাদের এটা স্মরণ থাকার কথা যে শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে, এটা আপনারা জানেন। আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। কারাগারে থাকা ৪ আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার বিচার, বিপ্লবীদের নিরাপত্তা ও জুলাই সনদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে শাহবাগ মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভ শেষে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছরেও ঘোষণাপত্র দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেও ব্যর্থ হয়েছে। তাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গড়িমসি করছে সরকার। টালবাহানা বন্ধ করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দ্রুত জুলাই ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সব হত্যাকাণ্ডেরই বিচার করতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। ইন্টারিম আমাদের দিবস ঘোষণা করে, সেই দিবস আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি জুলাই ঘোষণাপত্র। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম কোন দেশের এমবাসি থেকে পরিচালিত হচ্ছে যে তারা এখনো ছাত্র জনতার ম্যান্ডেটকে স্বীকার করছে না? ১ জুলাই জুলাই ঐক্যের পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার গণ মিছিল ঘোষণা করছি। গণঅভ্যুত্থান দিবস সামনে রেখে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৩০ জুন দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করবে ছাত্রদল। আগামী ৬ আগস্ট স্বৈরাচারের গুম হত্যা নিয়ে আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। ৫ আগস্ট সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় সেদিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি থাকবে না বলেও জানান রুহুল কবির রিজভী। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিএনপির তরফ থেকে যে সেদিন সরকার যে একটু প্রোগ্রাম দিয়েছে, ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা ৬ তারিখে ওই প্রোগ্রামটা করব। রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে এ ঘটনা ঘটে। সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করা হয়। পুলিশ জানায়, বিকেলে পাংশা উপজেলার ২ পক্ষকে নিয়ে গণশুনানি হচ্ছিল। সে সময় এক পক্ষের একজন সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। দুই পক্ষের ভিতরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরবর্তীতে এক পক্ষ থেকে একজন রাগান্বিত হয়ে ভোক্তা অধিকারের যে অতিরিক্ত পরিচালক আছে ওনাকে চর ঘষে কিল থাপ্পড় মারে। যৌথ বাহিনী সহ আমরা সেখানে যাই।
পরবর্তীতে এই ঘটনার বিষয়ে ওইখান থেকে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়, দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয় একজন। যে সবার কাছে তো সবসময় সবকিছু বলা যায় না, বুঝতে হয় অনেক কিছু। আপনি একটু ওদেরকে বলে একটু কমায় দেন না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএসে ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 21 জনকে প্রভাব খাটিয়ে ক্যাডার হিসাবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়, এমন অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে যখন হয়েছে তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এছাড়া ব্যাংক ঋণের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। অনুসন্ধানটা শেষ করে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে শিগগিরই। জুলাইয়ের শেষে অথবা আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে এই নির্বাচন। এদিকে ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 সদস্যের নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রিটার্নিং অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে হলের প্রাধ্যক্ষদের সাথে বৈঠক হয়েছে। ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথেও চলছে আলোচনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জুলাইয়ের মধ্যে নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জুন মাসেও এরা তফসিল ঘোষণা করে, জুলাইয়ের মধ্যে নির্বাচন হয় একটু ডিফিকাল্ট হবে, বাট অসম্ভব নয় যদি সবাই একমত হয়। 30শে জুলাই ক্রস করলে সেক্ষেত্রে হয়তো 5ই আগস্টের পরে কোনো একটা সময় 10, 11, 12। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল গোছাচ্ছে, ছাত্র শিবিরও কাজ করছে নির্বাচনের জন্য। ক্লিনিমাজের শিক্ষার্থী বান্ধবের কাজ করতে আগ্রহী, তাদেরকে সাথে নিয়েই আমরা একটা প্যানেল গোছাচ্ছি। তফসিল ঘোষণা করার পরপরই আমরা সেই প্যানেল আমরা উন্মুক্ত করব। নেতৃত্বে যারা আছেন তারা একটি ইনক্লুসিভ এবং শিক্ষার্থী বান্ধব প্যানেলের মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। গণতান্ত্রিক ছাত্র সংসদও তাদের কেন্দ্রীয় প্যানেল চূড়ান্ত করছে। ছাত্রদল বলছে, কেন্দ্রীয়ভাবে প্যানেল ঠিক করা হবে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা আছে। নির্বাচনের আগে তাদের সরাতে হবে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় নয়, জুলাই অভ্যুত্থানের আগে আমরা ক্যাম্পাসে কমিউনিটি আকারে এখানে অ্যাক্টিভিটি করেছিলাম। তো আমাদের যে কমিউনিটি ভোট, সেই কমিউনিটি ভোটকে আমরা আমাদের সাথে যুক্ত করার জন্য অবশ্যই আমরা একটি প্যানেল আকারে আমরা এখানে ইলেকশন করব। আমরা এখন পর্যন্ত মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য এবং আওয়ামী দোসরদের ঠেকানোর জন্য ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কার্যকরী ব্যবস্থা, সেই ব্যবস্থার কার্যকরী কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এদিকে 7টি বাম ছাত্র সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট যৌথভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নেতৃত্ব নির্বাচন নিয়মিতভাবে হয়, কিন্তু হয় না শুধু ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারের অংশ করতে হবে ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ কমে আসায় কৃষির মতো বিরূপ প্রভাব পড়েছে জনস্বাস্থ্য। বিশেষ করে চোখের অসুখ, রক্তচাপের ওঠানামা
হঠাৎ অজ্ঞান হওয়ার মতো কিছু রোগ বাড়ার জন্য গবেষকরা বর্ষাকালের কম বৃষ্টিপাতকে দায়ী করছেন। নরওয়ে ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে গত ৪৩ বছরের বৃষ্টিপাতের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই নতুন তথ্য পেয়েছে। প্রতি বছরই বৃষ্টিপাত কমছে বলে ওই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, দেশে মোট বৃষ্টিপাতের ৭১% হয় বর্ষাকালে, জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসে। কিন্তু ৩৫টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে ১৯৮০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪৪ বছরে বর্ষাকালে দেশে বৃষ্টিপাত কমেছে গড়ে ১৯.৩১ মিলিমিটার। তবে প্রতি দশকে দেশের ৬টি বিভাগীয় শহরে গড় বৃষ্টিপাত কমলেও চট্টগ্রাম ও খুলনায় বর্ষায় বৃষ্টি হয়েছে বেশি। পুরো মনসুন সিজনে বৃষ্টি কম হচ্ছে, প্রতি সিজনে অন অ্যান অ্যাভারেজ ১৯.৩১ মিলিমিটার বৃষ্টি কমে যাচ্ছে বর্ষাকালে, এবং এক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট কৃষিক্ষেত্রের, এর সাথে অন্যান্য সেক্টরও এর প্রভাব পড়বে। বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকায় নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, মত চিকিৎসকদের। হিট এক্সজশন হলে আমাদের যেটা করতে হবে, পেশেন্টটাকে দ্রুত অতিরিক্ত তাপমাত্রা থেকে সরায় নিতে হবে, নিয়ে তাদেরকে বলতে হবে যে আপনারা একটানা এত গরমে কাজ করা যাবে না। সৃষ্টিগত প্রদত্ত যে চোখে পানি থাকে, এই পানিটা আমরা অতিরিক্ত গরমে আস্তে আস্তে শুকিয়ে যায়। যখন শুকিয়ে যায় তখন চোখটা আমাদের চোখের পানি কমে যাওয়ার কারণে চোখটা তখন জ্বালা করে। একই কারণে প্রধান দুটি ফসল ধান আর পাটের ফলন ও গুণগত মান নষ্ট হচ্ছে বলছেন কৃষিবিদরা। আমনিয়াও এই সময় যেহেতু টিলারিং কুশি অবস্থায় থাকবে, যদি এই সমস্যা পানি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে তখন ফলনও কমে যাবে, আর সম্পূরক সেচ দেওয়ার কারণে এটা আপনার খরচ বেড়ে যাবে। আর পাটের ক্ষেত্রে যেহেতু পানি জাগ দেওয়ার জন্য পানির দরকার, পানি যদি কম হয় তখন আঁশের যে গুণগত মান এটা খারাপ হয়ে যাবে। গবেষণা প্রতিবেদনের তথ্য, গত কয়েক বছর ধরেই বর্ষাকালেও দেশের কিছু অঞ্চল তীব্র তাপদাহের কবলে পড়ছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, তো সাম্প্রতিক বছরগুলোতে বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত পাওয়া গেছে কিনা এবং কৃষি জনস্বাস্থ্যে প্রভাবের কোনো মূল্যায়ন পাওয়া গেছে কিনা? আমি কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে বর্ষাকালে যে স্বাভাবিক তাপমাত্রা সেটি না থাকার কারণে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা হচ্ছে। তবে তারা সবথেকে যেটাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছেন সেটি হলো হিট স্ট্রোক, এবং একই সাথে চোখের পানি শুকিয়ে যাওয়াকে খুব বেশি গুরুত্বপূর্ণ বলছেন। তো যেসব রোগ দেখা দেয় এই বর্ষাকালে তাপমাত্রা কম বেশি থাকার কারণে, তার মধ্যে এই দুটোকে তারা মুখ্য বলছেন, এবং সবসময় তারা সতর্ক থাকার কথাই বলছেন এই দুইটি রোগ সম্পর্কে বা দুইটি যে শারীরিক সমস্যা সেটি সম্পর্কে। আর আমি আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই বৃষ্টিপাত কমে আসছে, এবং তার পরিমাণ কিন্তু আশঙ্কাজনকই বলা যেতে পারে। কারণ আপনি জানেন যে প্রতি বছর ১৯.৩১ মিলিমিটার করে বৃষ্টিপাত কমে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের রেকর্ড সম্পর্কে যে তথ্য বলছে সেখানে বলা হচ্ছে যে ১ থেকে ১১ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত, এরপরে ১১ থেকে ২২ পর্যন্ত মাঝারি, ২২ থেকে ৪৪ পর্যন্ত মাঝারি ভারী, আর ৪৪ থেকে ৮৮ পর্যন্ত বলা হচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাত, আর ৮৯ থেকে মূলত ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর তাদের যে গ্রাফ রয়েছে সেই গ্রাফে অতি ভারীকে বলা হচ্ছে লাল বিন্দু দিয়ে, আর নীল বিন্দু দিয়ে চিহ্নিত করা হচ্ছে ভারী বৃষ্টিপাতকে। আর আমি আবহাওয়া অধিদপ্তর থেকে যে বগুড়ার রেকর্ড পেয়েছি সেখানে আমরা দেখতে পাই যে নর্মালি জুন জুলাই মাসে যে বৃষ্টিপাতের রেকর্ড বগুড়ায় রয়েছে সেখানে ৩৪৪ মিলিমিটার বৃষ্টিতে হয় সাধারণত জুন মাসে গড় হিসাবেটি, আর যেটা জুলাই সেখানে গিয়ে দেখা যায় যে ৪০৬ মিলিমিটার হয়। সেখানে অর্ধেকে নেমে এসে শুধু বগুড়ার হিসেবে বলা হচ্ছে। আর বগুড়াকে এই কারণে আবহাওয়া অধিদপ্তর গুরুত্ব দিচ্ছে যে বগুড়ায় যখন জুন জুলাইয়ের বর্ষাকাল থাকে সেখানে বিগত দিনগুলো রেকর্ডে দেখা গেছে বৃষ্টিপাত ছিল প্রায় স্বাভাবিক, সেখানে এখন অর্ধেকের মতো চলে এসছে। আর আপনাকে জানিয়ে রাখি যে কক্সবাজারের মূলত টেকনাফ দিয়ে বাংলাদেশের যে বায়ু প্রবাহ শুরু হয় বর্ষাকালে, সেটির প্রভাবে বৃষ্টি শুরু হয় মূলত টেকনাফে প্রথম, তারপর ধীরে ধীরে এটা উত্তরবঙ্গ হয়ে দিনাজপুর থেকে পর দিকে শেষ হয়ে যায়। সব মিলিয়ে বলা যায় যে এই বৃষ্টিপাত কমে যাবার প্রভাব নানাভাবে মানুষের শরীরে যেমন পড়ছে, কৃষিক্ষেত্রেও তেমন পড়ছে, একই সাথে আবহাওয়ার উপরে যে বড় ধরনের বিরূপ প্রভাব
প্রভাব ফেলছে। সব মিলেই এখানকার আবহাওয়াবিদরা এই পরিবেশ থেকে বাঁচার জন্য মানুষকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন, চিকিৎসকরাও পরামর্শ দিয়েছেন এবং গাছ লাগানোর বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। ডেঙ্গু আর করোনার মতোই উপসর্গ চিকুনগুনিয়ার। কিছু ক্ষেত্রে অস্থি সন্ধির ব্যথা ও শরীরে র্যাশ দেখে পার্থক্য করা যায়। এই পার্থক্য দেখেই রোগটির চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রামের ডাক্তাররা। কারণ চিকুনগুনিয়া শনাক্তে আরটিপিসিআর টেস্টের সুযোগ নেই সেখানে। বর্ষায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় এ রোগ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়া। করোনা আর ডেঙ্গুর মতোই উপসর্গ, তাই ধরা পড়ে দেরিতে। চট্টগ্রামের তীব্র জ্বরে ভোগা রোগীদের শরীরে র্যাশ আর অস্থিসন্ধিতে ব্যথা দেখে চিকুনগুনিয়া ধারণা করছেন চিকিৎসকরা। যারা চিকুনগুনিয়া নিয়ে আসছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে জ্বর এবং তীব্র শারীরিক ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং পরবর্তীতে তাদের র্যাশ নিয়ে তারা আসছেন। এসব লক্ষণ থেকে চিকুনগুনিয়া আমরা ধারণা করি। এই রোগ শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষা হয় চট্টগ্রামে, তবে এতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। করতে হয় আরটিপিসিআর টেস্ট, যা শুধু রাজধানীতেই আছে। আইসিটি মেথডের একটা লিমিটেশন হচ্ছে যখন অ্যাকিউট ফেস ইনফেকশন এবং আর্লি স্টেজ থাকে, লো ভাইরাল লোডের কারণে অনেক সময় আইসিটি মেথড সেটা শনাক্ত করতে পারে না। সো এটার জন্যই মোর স্পেসিফিক এবং মোর সেন্সিটিভ টেস্ট হচ্ছে আরটিপিসিআর মেথড। যখন আমরা আরটিপিসিআর মেথডে করব, শনাক্তের কাজ শুরু করব, আশা করি সেই সংখ্যাটা কেটে যাবে। ঢাকায় সরকারি 3টি ল্যাবে আরটিপিসিআর টেস্টে 153 জনের চিকুনগুনিয়া শনাক্ত হয় চলতি বছরের মে মাস পর্যন্ত। পরীক্ষার ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের রোগীদের পরিসংখ্যান নেই সিভিল সার্জন কার্যালয়ে। র্যাপিডলি চিকুনগুনিয়াকে যাতে আমরা ডায়াগনোজ করতে পারি, আমাদের কোভিডের আরটিপিসিআর, কোভিডের রেপিডেন্টের টেস্ট, বিভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকুনগুনিয়া টেস্টও অ্যাভেলেবেল করা যায়, আমি এটা আমাদের সরকার উদ্যোগ মহাসঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এই রোগ ঠেকাতে বিভিন্ন সংস্থার সমন্বিত মশা নিধন কার্যক্রমের তাগিদ দিয়েছেন কীটতত্ত্ববিদরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বেশিরভাগ বাজারে চালের দাম বাড়তি। বেশিরভাগ মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। মোটা ও মাঝারি চালের দামও বেড়েছে কেজিতে 2 টাকার মতো। এছাড়া সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে সবজির দামও। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী মোহাম্মদপুর কাঁচাবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক হোসেন। তারেক, চালের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং অন্যান্য নিত্য পণ্যের দাম কেমন দেখছেন আজকে? যেমনটা বলছিলেন, আসলে সপ্তাহের ব্যবধানে বাজারে চালের দাম কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। সপ্তাহের বলতে প্রায় 3 সপ্তাহের আগেও কিন্তু চালের বাজারে কিছুটা স্বস্তি ছিল, কিন্তু এখন এসে যেটা আমরা দেখতে পেলাম যে বাজারে নতুন ধান আসার পরও প্রায় প্রতি কেজি সরু চালের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে কেজিতে, এবং এর সাথে সাথে কিন্তু মোটা চালেরও দাম বাড়তে দেখা গেছে। মোটা চালের মধ্যেও কেজিতে 2 থেকে 4 টাকা করে দাম বেড়েছে মোটা, এবং বিশেষ করে মোটা চালের মধ্যে স্বর্ণা চালের দামটা কিছুটা বেড়েছে, এবং অন্যান্য যে মাঝারি চালগুলো রয়েছে সেগুলো তো কেজিতে 2 থেকে 4 টাকা দাম বাড়তি দেখা গেছে। এছাড়া বাজারে হচ্ছে গিয়ে সবজির দামটা কিছুটা বাড়তি দেখা গেছে। সবজির মধ্যে বিশেষ করে কাঁচামরিচ, টমেটো এগুলোর কেজি প্রতি প্রায় 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এছাড়া পটল, ঢেঁড়স, কাঁকরোল সেগুলো প্রায় বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। বেশ কিছু সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে বাজারে সবজির মধ্যে যে কয়টা সবজির দাম বেড়েছে এগুলো কিন্তু বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু দামটা একটু বাড়তি দেখা গেছে। এছাড়া বাজারে আলুর দাম প্রতি কেজিতে কিন্তু প্রায় 5 টাকা বেড়েছে। কয়েক সপ্তাহ আগেও কিন্তু আলুর দাম ছিল 25 টাকা প্রতি কেজি, এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকার মধ্যে। এছাড়া বাজারে এখন যেটা দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিছুটা কম রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160, বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজিতে। এটা মোটামুটি স্থিতিশীল রয়েছে কয়েক সপ্তাহ ধরেই। বাজারে অন্যান্য পণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে চালের দামের এই অস্থিতিশীলতা নিয়ে বিক্রেতারা যেটি জানিয়েছেন যে পাইকারি বাজারে যেহেতু ধানের দামটা একটু হঠাৎ করে বেড়ে গিয়েছে, সে কারণে চালের দামের বাড়তি প্রবণতা দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে আজকের বাজারে সর্বশেষ।
রাজধানী বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক হোসেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ডিম ফুটে বেরিয়েছে ৩৩টি বাচ্চা। ১১ জুন থেকে ২৪ জুনের মধ্যে ২ দফায় জন্ম নেয়া এসব সাপ রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর ছাড়া হবে গভীর জঙ্গলে, যা প্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্যের কাজ করবে। ছোট প্লাস্টিকের বক্সে ডিম ফুটে সদ্য জন্ম নেয়া অজগরের বাচ্চারা সুযোগ পেলেই ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক। তবে এখনো পুরোপুরি তৈরি নয় প্রকৃতির কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য। তাই চলছে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণ। যে জায়গায় আগে ২ বার করতাম, এখন ৩ বা ৪ বারও পরিষ্কার করা লাগে, এদের দেখাশোনা করা লাগে যাতে বাচ্চাগুলো ভালো থাকে। আমাদের অফিসের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। গেল ৪ ও ১৪ এপ্রিল চট্টগ্রাম চিড়িয়াখানার সাপের খাঁচায় রাখা দুটি অজগর ২৪টি ও ২১টি করে মোট ৪৫টি ডিম দেয়। এরপর চিড়িয়াখানার নিজস্ব ইনকিউবেটরে ৩৩টি বাচ্চা অজগর জন্ম নেয়। ৮০টার মতো সাপ আমরা বিভিন্ন সময় সংরক্ষিত বনে অবমুক্ত করছি। তো এখন যে ৩৩টা আছে, আর এই ৩৩টা সাপ আমরা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ক্রমে সংরক্ষিত বনে অবমুক্ত করব। এগুলোকে প্রকৃতিতে ছাড়ার উপযোগী করে তোলা হবে। আমরা সাধারণত ইঁদুর দিব, যেটা ল্যাব মাইস, যেটা আমরা আমাদের এখানেই ব্রিডিং হয়, সেই ইঁদুরগুলো আমরা দিব। ওইগুলো দেওয়ার পরে আমরা এরপরে যদি লাগে পরবর্তীতে যদি আমরা ছাড়তে না পারি, সেক্ষেত্রে আমরা আরও কিছুদিন পরে আবার ১৫ দিন পরে আমরা আবার সাপ্লাই দিব ইঁদুর। এর আগেও অজগর প্রজননে সফল হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। কয়েক বছরে ১১৫টি বাচ্চার মধ্যে ৮০টি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের স্বার্থে এনবিআরে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী সপ্তাহে সমস্যার সমাধান হবে বলেও আশা করছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এনবিআরের চেয়ারম্যান সহ ১৬ সদস্যের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ব্রিফিংয়ে এসব কথা বলে উপদেষ্টা। ওই বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের ডাকা হলেও তারা অংশ নেননি। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দাবি প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আগামী সপ্তাহে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সংস্থার সদস্যরা আন্দোলনকারী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিগগির সব সমস্যার সমাধান হবে। খোলাখুলি আলাপ করেছি এবং এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে। এবং আমি বলেছি দেশের স্বার্থের খাতিরে, কারণ এটা ইম্পর্ট্যান্ট একটা সার্ভিস, এটা আমরা অনেক সময় এসেনশিয়াল সার্ভিস, এটার জন্য এটার খাতিরে তারা সবাই, আমি আশা করি যারা ইচ্ছা করে যারা মানবে। আমি আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে সব এইদিকে আলোচনা শেষ হলো। আমাদের যারা আন্দোলনরত আমাদের কর্মকর্তারা আছেন, ওনারা আলোচনা করছেন ওনাদের মধ্যে, ওনাদের থেকে ওনারা একটা সিদ্ধান্ত দিলে আমরা আশা করি যে আজকের মধ্যে একটা ভালো সলিউশন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে শনিবার থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের দপ্তরে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তারা। পাশাপাশি সারা দেশের কর্মকর্তা কর্মচারীরা মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছে ঐক্য পরিষদ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন কর অঞ্চল থেকে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুর ১২টায় কর্মসূচি শুরুর আগেই রাজস্ব বোর্ডে অবস্থান নেয় যৌথ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বোর্ডের প্রধান ফটক। ভেতরে প্রবেশ করতে না পেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে বিকেল 5:30টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। এর আগে বিকেল 4টায় হয় সংবাদ সম্মেলন। জানানো হয় 27 জুনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে 28 জুন থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচল অবস্থা নিরসন হবে না। তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি। আমরা আবার বলতে চাই, আমরা আলোচনায় যেতে চাই। এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি। তাদের কোনো প্রতিনিধিকে উক্ত আলোচনায় অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা হয়নি। সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই ঘটনার একই নোংরা নাটক পুনরায় মঞ্চস্থ হবে, ওনাকে যেতে হবে প্রথমে, তারপর আমরা আলোচনা করব। এবং বলেছি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কোনো বিরোধ নাই। উনি যদি আলোচনার জন্য আমাদেরকে প্রপারলি ডাকেন, আমরা এটা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
বিকেল 5:30টায় কর্মসূচি শেষ হলে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী। বিশেষ নিরাপত্তায় বের করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তবে আন্দোলনকারীরা ভেতরে অবস্থান করলে তাদের বুঝিয়ে বের করেন সেনাবাহিনীর সদস্যরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।